আদিত্য আর নূর একজন আরেকজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সম্ভূতি ফিরে পেতেই নূর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আদিত্যের কাছ থেকে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি মিন আপনি ঠিক আছেন? নূর আদিত্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ ঠিক আছি। কিন্তু আপনি কে? আর এভাবে আমাকে ধরতে কে বলেছে আপনাকে? আদিত্য মুচকি হেসে বলল, আমি এই দেশের একজন দায়িত্ববান নাগরিক। আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে চোখের সামনে একজন সুন্দরী মেয়েকে তো আর পড়ে যেতে দিতে পারি না, তাই না? তাই আপনাকে বাঁচাতে চলে এলাম। ওদের কথার মাঝে নূরের মা এসে বলল, আরে নুরি মা, তোকে বলেছিলাম না পেইং গেস্টের কথা? এই হলো সেই পেইং গেস্ট। ওর নাম আদিত্য। আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। মায়ের কথায় নূর আদিত্যের দিকে আবারও কৌতূহলী দৃষ্টিতে তাকাল। লোকটাকে ওর কেমন যেন রহস্যময় লাগছে। লোকটার চোখে কিছু একটা আছে। ওই চোখে তাকালে বুকের ভেতরটা কেমন যেন টিপটিপ করে ওঠে। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না নূর। নূর আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ওই চোখের দিকে। চোখ সরিয়ে নিয়ে আদিত্যকে পাশ কাটিয়ে চলে গেল। আর আদিত্য শুধু মুচকি হাসল। আবির বেচারাও কখন থেকে তার কচি বিয়াইনটার দিকেই চোখ গেড়ে বসে আছে। কচি বিয়াইনটাকে যে আজ বউ বউ লাগছে ওর কাছে। আবির সবার অগোচরে নীলার দিকে তাকিয়ে দুষ্টু হেসে চোখ মেরে দিল। তারপর ঠোঁট চোখা করে চুমু দেখাল। নীলা সেটা দেখে লাজুক হাসল। নূরের মা নূরের দিকে তাকিয়ে বলল, নুরিমা যাতো আদিত্যকে ওর রুমটা দেখিয়ে দে। নূর অবাক চোখে ওর মায়ের দিকে তাকাল। আজ ওর মায়ের কার্যকর্ম সব অদ্ভুত লাগছে নূরের কাছে। একে তো একটা বাইরের একজন ছেলে মানুষকে বাসায় নিয়ে এসেছে, তার ওপর আবার আমাকে বলছে রুম দেখিয়ে দিতে। মায়ের মাথাটা বোধহয় সত্যিই গেছে। নূরের ভাবনার মাঝেই ওর মা আবারও বলে উঠল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, যা। নূর বলে উঠল, আমি? হ্যাঁ তুই না তো কি পাশের বাড়ির রহিমা? যা তাড়াতাড়ি। মায়ের ধমকে অগত্যা নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, চলুন। আদিত্য মুচকি হেসে ওর ট্রলি ব্যাগটা নিয়ে নূরের সাথে গেল। নূর আদিত্য সাথে করে গেস্ট রুমে নিয়ে এলো। রুমে এসেই বলে উঠল, এই হলো আপনার রুম। দেখেছেন তো, এখন আমি যাই। কথাটা বলেই নূর চলে যেতে নিলেই আদিত্য পেছনে থেকে বলে উঠল, আরে আরে কোথায় যাচ্ছেন? নূর আদিত্যের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে উঠল, কোথায় যাচ্ছি মানে? আপনাকে রুম দেখানোর দরকার দেখিয়ে দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল, দেখানো হয়েছে মানে? আরে শুধু বললেন আর দেখানো হয়ে গেল? আরে আমি এখানে নতুন। কোথায় কি আছে, কোনটা কিভাবে করব সেসব তো আপনি ভালো করে বললেনই না। মানে? এখানে কি এমন এত বলার আছে? আছে তো, এই ধরুন আমার এই ল্যাগেজের জিনিসগুলো আমি কই রাখব? তারপর আমার অন্যান্য জিনিসগুলো কোনটা কোথায় রাখব এটা তো দেখিয়ে দিবেন, তাই না? তারপর এখানে পানি ঠিকমতো আসে কি না, কোনো টাইমে কোনো খাবার খাওয়া হয়, এগুলো আমাকে না বললে আমি কিভাবে বুঝব বলেন? নূর একটু বিরক্তির সুরে বলল, আচ্ছা চলুন আমি দেখিয়ে দিচ্ছি সব। কথাটা বলে নূর এক এক করে আদিত্যকে সব বলতে লাগল। আর আদিত্য শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। নূর কি বলছে সেসব কিছুই আদিত্যের কর্ণপাত হচ্ছে না। ও তো শুধু ওর এতদিনের আখির তৃষ্ণা মেটাচ্ছে। খুব ইচ্ছে করছে নূরকে একটু বুকের মাঝে জড়িয়ে নিতে। তবে মনের ইচ্ছেটাকে আপাতত দমিয়ে নিল আদিত্য। যা পাচ্ছে এটাই কি কম নাকি? আল্লাহ সহায় থাকলে একদিন সবই হবে। তবে আদিত্য আরেকটা জিনিসও খুব মিস করছে, ওর বাচ্চা অ্যাঞ্জেলটাকে। তার মিষ্টি হাসি,
কিউট কিউট কথাগুলো অনেক মিস করছে আদিত্য। নূর সবকিছু বুঝিয়ে দিয়ে আবারও চলে যেতে নিলে আদিত্য আবারও নূরকে আটকে দিয়ে বলল, শুনুন, আমাকে একটু আমার জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে দিতে সাহায্য করবেন প্লিজ। নূর মনে মনে বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে আদিত্যের কথা মেনে ওর জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে সাহায্য করল। আর আদিত্য বরাবরের মতো মুগ্ধ নয়নে শুধু নূরকেই দেখে গেল। কাবার্ডে কাপড়চোপড় গোছানোর সময় আদিত্য নূরের পেছনে দাঁড়িয়ে মাথাটা হালকা ঝুঁকিয়ে নূরের চুলের ঘ্রাণ নিল। আজ কতদিন পর সে নূরের শরীরের ঘ্রাণ পাচ্ছে। মুহূর্তটা এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব না। তাই নূর বুঝে ওঠার আগেই আদিত্য আবার সরে এলো। সব গুছানো শেষে নূর আবারও চলে যেতে নিলে আদিত্য আবারও বলে উঠল, শুনুন। নূর আদিত্যের দিকে তাকিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, এখন আবার কি? দেখুন, অনেক হয়েছে। আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, এখন আবার কি? আদিত্য মুচকি হেসে বলল, আরে বিরক্ত হচ্ছেন কেন? আমি শুধু আপনার নামটা জানতে চাচ্ছিলাম। এখন তো আমাদের একসাথে এক বাড়িতে থাকতে হবে, তাই আপনার নামটা তো জানা দরকার, তাই না? নূর শান্ত সুরে বলল, আমি মেহরুমা নূর। নাইস টু মিট ইউ মিস নূর। আমি সাদমান শাহরিয়ার আদিত্য। আচ্ছা, আপনি তো বয়সে আমার থেকে ছোট হবেন, তাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাকে তুমি করে সম্বোধন করতে পারি? নূর একটু সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, হ্যাঁ করতে পারেন, ইটস ওকে। তো নূর, আমার হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইটস ওকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলুন। আচ্ছা, তুমি কি বাসায় সবসময় শাড়ি পরেই থাকো? আরে না না, এটা তো আমার ছোট বোনের কাজ। আসলে ও আজ জিদ করছিল শাড়ি পরার জন্য, তাই আর কি। ও আচ্ছা, যাই হোক, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। মাইন্ড করো না, সৌন্দর্যকে সবসময় অ্যাপ্রিশিয়েট করা দরকার, তাই বললাম। সত্যিই তোমাকে অপূর্ব দেখাচ্ছে। আদিত্যের কথায় নূরের রাগ হওয়ার কথা হলেও কেমন যেন রাগ হল না নূরের, বরং আদিত্যর প্রশংসায় লজ্জা ঘিরে ধরল নূরকে। বুকের ভেতরটা আবারও ধুকপুক করে উঠল। নূর আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। আদিত্যকে ছোট্ট করে একটা থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে গেল। আর আদিত্যর ঠোঁটে ফুটে উঠল সেই ভালো লাগার হাসি। নীলা ওর রুমের দরজায় আসতেই কেউ ওর হাত টেনে ধরে রুমের দেয়ালের সাথে আটকে দিল। নীলা একটু ঘাবড়ে গিয়ে সামনে তাকিয়ে দেখল এটা আর কেউ না, বরং ওর পাগলটা। নীলা একটু ঘাবড়ে গিয়ে বলল, কি করছেন? কেউ চলে আসলে সর্বনাশ হয়ে যাবে। আবির নীলার দিকে ঝুঁকে বলে উঠল, সর্বনাশ তো হয়েই আছে। জানো তোমাকে এতদিন কত মিস করেছি। মিস করতে করতে আমি আধা হয়ে গেছি। তোমার কি একটুও মনে পড়ে না আমার কথা? এত নিষ্ঠুর কেন তুমি? জানো ভিটামিনের অভাবে আমি ফুরবল হয়ে গেছি। নীলা ভ্রু কুঁচকে বলল, আমার সাথে দেখা না হওয়ায় আপনার ভিটামিন কমার কি সম্পর্ক? অনেক কঠিন সম্পর্ক। তোমার সাথে দেখা হয় না, তোমার কাছ থেকে মিষ্টি ডোজগুলো নেওয়া হয় না, তাই তো আমি ফুরবল হয়ে গেছি। তুমি ওই গানটা শোননি? মিউজিক্যাল নোট তেরে চুম্মে মে চাবান প্রাস হে। তো আমি তো আমার চাবান প্রাস পাচ্ছি না, তাই তো আমার বডিতে ভিটামিনের অভাব পড়েছে। এখন ফটাফট আমার ভিটামিনের ডোজ দিয়ে দাও, যাতে আমি আবার সুস্থ সবল হয়ে উঠি। দেখুন, বরাবরের মতো নীলার কথা শেষ হওয়ার আগেই আবির বলে উঠল, দিজ ইজ নট ফেয়ার। হা, শুধু বলো দেখুন দেখুন, দেখাও না তো কিছুই। নীলা মিনতির সুরে বলল, প্লিজ বন্ধ করুন এই সব, কেউ না কেউ দেখে ফেলবে। আবির বাঁকা হেসে বলল, তো দেখুক।
দেখলে তো আরো ভালো। দুইজনকে ধরে বিয়ে পড়িয়ে দিবে। তারপর তো সারাক্ষণ ভিটামিনের ডোজ নিতে পারবো। হায় কত মজা হবে। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমাকে আমার ভিটামিন দিয়ে দাও, তাহলে আমি চলে যাব। কথাটা বলে আবির নীলার ঠোঁটের দিকে এগুতে নিল। নীলা লজ্জায় চোখ বন্ধ করে নিল। আবিরের ঠোঁট নীলার ঠোঁটে ছুঁই ছুঁই। সেই মুহূর্তে হঠাৎ কারোর পায়ের আওয়াজ শুনতে পেল নীলা। নীলা ঘাবড়ে গিয়ে দুই হাত দিয়ে আবিরকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ভীতু স্বরে বলল, কেউ আসছে, প্লিজ আপনি লুকিয়ে পড়ুন কোথাও। আবিরের বাড়া ভাতে পানি ঢেলে পোড়ায় বেচারা আশাহত হয়ে বলল, ধাত তেরি, একই মুহূর্তেই কাউকে আসতে হলো। ভাইয়ার প্রেম করাতে সবাই মিলে হেল্প করছে, আর আমার বেলায় সবার ভেজাল করতে হয়। আবিরের ফালতু কথায় পাত্তা না দিয়ে নীলা তাড়াতাড়ি করে আবিরকে লুকানোর চেষ্টা করতে লাগল। আশেপাশে তাকিয়ে তেমন জায়গা না পেয়ে জলদি জলদি করে জানালার পর্দার পেছনে লুকিয়ে দিল আবিরকে। তখনই রুমে ঢুকল নূর। নীলা ভয় শক্ত হয়ে দাঁড়িয়ে বলে উঠল, আরে আপু, কিছু বলবে তুমি? হ্যাঁ, আসলে আমার চার্জারটা কাজ করছে না। তোর চার্জারটা দে তো। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। নীলা তড়িঘড়ি করে ওর চার্জারটা নিয়ে নূরের হাতে দিল। নূর চার্জারটা হাতে নিয়ে চলে যেতে নিবে তখনই জানালার পর্দার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল নূর। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, এসব কি? নীলা ভয় পেয়ে গেল। তাহলে কি আপু সব জেনে গেল? নীলা একটা ঢোকে গিলে বলল, কি আপু, কিসের কথা বলছ? কিসের কথা বলছি তা কি তুই জানিস না? নাকি জেনেও না জানার ভাব করছিস? এই রে আপু বোধহয় দেখে ফেলেছে। এখন কি হবে? আব তো তু গাই নীলা। নীলা করুণ সুরে কিছু বলতে যাবে তার আগেই নূর পর্দার দিকে আঙুল তুলে দেখিয়ে বলে উঠল, এসব কি? হ্যাঁ, পর্দায় এত ময়লা আর ঝুল কেন? পর্দা ঝাড়িস না তুই? নূরের কথায় নীলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে আপু বুঝতে পারেনি। যাক, বাঁচা গেল। নূর ঘোরের কোনা ঝাড়ুটা হাতে নিয়ে বলে উঠল, তুই না দিনে দিনে একদম আলসে হয়ে যাচ্ছিস। চোখ দিয়ে দেখেও একটা কাজ করিস না। কথাটা বলে নূর ঝাড়ু নিয়ে এসে পর্দার ওপর জোরে জোরে বাড়ি দিয়ে পর্দা ঝাড়তে লাগল। নীলা এসব দেখে চোখ বড় বড় করে নিল। বেচারা আবিরের তো অবস্থা খারাপ। নিজের মুখ চেপে ধরে দাঁত কিরমির দাঁড়িয়ে আছে। নূরের ঝাড়ুর বাড়িতে আবিরের হালুয়া টাইট। নীলা তাড়াতাড়ি করে নূরের হাত ধরে বলল, থাক থাক আপু, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি করে নিব, তুমি বরং যাও। হ্যাঁ, নূর বলে উঠল, ঠিক আছে, তাড়াতাড়ি ঝেড়ে নিচে আয়, মা লাঞ্চের জন্য ডাকছে। ঠিক আছে আপু, তুমি যাও, আমি আসছি। নূর মাথা ঝাঁকিয়ে চলে গেল। নূর চলে যেতেই নীলা পর্দা সরিয়ে আবিরকে বের করল। আবিরের অবস্থা করুন। নীলা অপরাধী সুরে বলল, সরি। আবির করুণ সুরে বলল, কি সরি? হ্যাঁ, এসেছিলাম ভিটামিনের ডোজ নিতে, আর পেলাম ঝাড়ুর ডোজ। কি কপাল আমার। আমার কিউট ভাবিডোলটাও পচা হয়ে গেছে। কেমন করে মারল তার দেবরকে। আবিরের কথা শুনে নীলার অনেক হাসি পাচ্ছে। মুখ টিপে হাসছে নীলা। সেটা দেখে আবির নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে নিয়ে বলল, অনেক হাসি পাচ্ছে না? ঝাড়ুর বাড়ি খাইয়েছ, এখন আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দিয়ে আমার ব্যথা দূর করবে। কথাটা বলে আবির আবারও নীলার ঠোঁটের দিকে ঝুঁকতে লাগল। নীলার ঠোঁট ছুঁই ছুঁই। তখনই হঠাৎ বাইরে থেকে নীলার মা নীলার নাম ধরে ডাক দিল।
নীলা হড়বড়িয়ে গিয়ে তাড়াতাড়ি আবিরকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। বেচারা আবিরের আর ভিটামিন নেওয়া হলো না। আবিরের এখন হাত পা ছড়িয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা। ডাইনিং টেবিলে আসতেই নূরের চোখ কপালে উঠে গেল। টেবিলের খাবার দেখে মনে হচ্ছে আজ যেন জামাই ষষ্ঠী হচ্ছে। এমন কোনো জিনিস নেই যা ওর মা রান্না করেনি। এত আহামরি আয়োজন কিসের জন্য হচ্ছে সেটাই বোধগম্য হচ্ছে না নূরের। একটু পরে সবাই লাঞ্চের জন্য টেবিলে আসল। আদিত্য আর আবিরও এসে চেয়ার টেনে বসল। আদিত্য নূরের পাশের চেয়ারে বসল। নূরের মা আজ অনেক খুশি। আজ প্রথম সে তার জামাতাকে আপ্যায়ন করার সুযোগ পাচ্ছে। তাই সে প্রফুল্ল চিত্তে আদিত্যর আপ্যায়ন করতে লাগল। নূর শুধু হা করে ওর মায়ের কাণ্ড দেখছে। ওর মায়ের হঠাৎ করে হলোটা কি তাই বুঝতে পারছে না নূর। এই অপরিচিত লোকটাকে এমন আদিক্ষেতা করতে দেখে নূর অবাক হয়ে যাচ্ছে। মনে হচ্ছে লোকটা যেন পেইং গেস্ট না বরং তার মেয়ের জামাই। শুধু ওর মা না, নূর খেয়াল করল বাসার সবাই কেমন এই লোকটাকে পারলে মাথায় করে নাচে। এই নীলাটাও কি সুন্দর এই লোকটার সাথে মিশে গেছে। যেন মেলায় হারিয়ে যাওয়া ভাই বোনের নতুন করে মিলন হয়েছে। এদের মাঝে নিজেকেই যেন পরপর মনে হচ্ছে। ওকে কেউ খেয়ালই করছে না। যেন এখানে নূর নামের কাউকে দেখতেই পাচ্ছে না ওরা। লাইক ভ্যানিশ হয়ে গেছে। এই লোকটা একদিনেই কেমন ওর পরিবারকে বশ করে নিয়েছে। এসব ভেবে নূরের কেমন যেন রাগ লাগছে এই লোকটার ওপর। না জানি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এসব ভাবতে ভাবতে নূর বোয়ালখালিতে ভাতের সাথে একটা মরিচ সহ মুখে দিয়ে দিল। মরিচে কামড় লাগতেই ঝালে বিষম খেয়ে উঠল নূর। নূর ঝাল একদম সহ্য করতে পারে না। চোখ দুটো কেমন লাল হয়ে গেল। নূরের এই অবস্থা দেখে আদিত্য ঘাবড়ে গেল। আদিত্য তড়িঘড়ি করে পানির গ্লাসটা নিয়ে নূরের মুখে ধরল। আপাতত ওর অন্য কোনো খেয়াল নেই। নূরও ঝালের তাড়নায় অত কিছু না ভেবে আদিত্যর হাত থেকে পানিটা খেয়ে নিল। পানি খাওয়া শেষে আদিত্য অতি চিন্তিত সুরে বলল, ঠিক আছো তুমি? আদিত্যের কথায় নূর এবার আদিত্যের দিকে তাকাল। লোকটার চোখে নিজের জন্য চিন্তা স্পষ্ট দেখতে পেল নূর। কিন্তু কেন? উনি আমার জন্য এত আকুল হচ্ছেন কেন? উনি তো আমাকে এখনো ভালো করে চেনেনি না। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য আবারও বলে উঠল, কি হলো কথা বলো, ঠিক আছো তুমি? নূর এবার আদিত্যের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা হালকা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ঠিক আছি। আদিত্য পায়েসের বাটিটা এগিয়ে দিয়ে বলল, একটু মিষ্টি খাও, ঝাল চলে যাবে। লোকটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে নূর। এত কেয়ার কেন করছেন উনি আমার? নিজের মনে প্রশ্নটা করে কোনো উত্তর পেল না নূর। অগত্যা সৌজন্যমূলক হাসি দিয়ে পায়েস নিয়ে খাওয়া শুরু করল। খাওয়া দাওয়া শেষে আবির কিছুক্ষণ পর সবার কাছ থেকে বিদায় নিয়ে নূরের বাসা থেকে চলে গেল। রাত 12টা। আদিত্যের চোখে ঘুম নেই। বেডের ওপর শুধু উসখুস করছে। এতক্ষণে বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। এই সময়টারই অপেক্ষা করছিল আদিত্য। আদিত্য বেড থেকে নেমে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ নেই। তাই আদিত্য ধীরে ধীরে নূরের রুমের দিকে এগুল। যদিও কেউ দেখলেও সমস্যা হবে না, তবুও কেউ দেখলে লজ্জায় পড়তে হতো। তাই আদিত্য সবার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করছিল। নূরের রুমের দরজায় এসে দেখল দরজা খোলাই, শুধু চাপানো আছে। আদিত্য খুব একটা অবাক হল না, কারণ ও নীলাকে আগেই বলে রেখেছিল। তাই নীলাই হয়তো দরজা খুলে রেখেছে। আদিত্য মুচকি হেসে মনে মনে ভাবল, বাহ কি কপাল তোর আদিত্য। প্রেম করার জন্য মেয়ের ফ্যামিলি তোকে হেল্প করে। এমন কপাল কয়জনের আছে। আদিত্য আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকল।
পা টিপে টিপে নূরের বেডের কাছে এসে দেখল নূর ঘুমে কাদা হয়ে আছে। বাহ, আমার ঘুম কেড়ে নিয়ে কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। কথাটা ভেবে মুচকি হাসল আদিত্য। তারপর ধীরে ধীরে বেডের ওপর নূরের পাশে আস্তে করে শুয়ে পড়ল। নূরের দিকে কাত হয়ে মুখোমুখি হয়ে শুয়ে নূরের মুখের দিকে তাকিয়ে রইল। তবে এইটুকুতে যেন আদিত্যের মন ভরল না। আদিত্য নূরের গায়ের ওপর থেকে চাদরটা একটু সরিয়ে নিজেও চাদরের ভেতর ঢুকে গেল। তারপর এক হাত দিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে নূরকে নিজের বুকের ভেতর নিয়ে নিল। ঘুমে কাদা হয়ে থাকা নূর কিছুই টের পেল না। এটা দেখে আদিত্য খুব একটা অবাক হল না। ও জানত ওর ঘুম পাগলি বউটা এমনই। ঘুমিয়ে গেলে দিন দুনিয়ায় আর কোনো খবর থাকে না তার। আর এই স্বভাবটাই আজ আদিত্যর সুবিধা করে দিল। তাই তো সে তার অ্যাঞ্জেলটাকে বুকে নিয়ে ঘুমানোর লোভটা সামলাতে পারল না। আদিত্য দুই হাতে নূরকে নিবিড়ভাবে বুকের মাঝে জড়িয়ে নিল। আজ কতদিন পর তার পরিটার শরীরের ঘ্রাণ পাচ্ছে। এতদিনের তৃষ্ণার্থ মনটা যেন প্রশান্তির ঠান্ডা শীতল বাতাস পেল। আদিত্য নূরের মাথায় চুমু খেয়ে চোখজোড়া বন্ধ করে নিল। 1 মাস পর সে শান্তির ঘুম দিবে। নূর নিজেও ঘুমের মাঝেই আদিত্যকে জড়িয়ে ধরল। নূরের মস্তিষ্ক ঘুমিয়ে থাকলেও তার অবচেতন মনটা ঠিকই আদিত্যর আলিঙ্গনে শান্তির পরশ খুঁজে পেল। ঘুমের ভেতরেই নূরের চেহারায় এক প্রশান্তির ছাপ ভেসে উঠল। যেন অনেকদিন পর আজ সে অতি প্রিয় কিছু পেয়েছে। এভাবে দুজনেই প্রশান্তিতে ঘুমের রাজ্যে পাড়ি দিল। ভোরের দিকেই আদিত্য নূরের রুম থেকে চলে গেল। যাওয়ার আগে নূরের কপালে ভালোবাসার পরশ দিতে ভোলেনি। সকালের মিষ্টি রোদ ঘরে ঢুকতেই নূরের ঘুমটা হালকা হয়ে এলো। নূর আড়মোড়া ভেঙে উঠে বসল। আজ এত সকাল সকাল নিজের ঘুম ভাঙা দেখে নূর নিজেই খানিকটা অবাক হল। মনে হচ্ছে কাল রাতের ঘুমটা অন্য দিনের তুলনায় অনেক ভালো হয়েছে। হঠাৎ নূরের নাকে একটা ঘ্রাণ আসল। নূর এদিক ওদিক তাকিয়ে নাক টেনে ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করছে। নূর নিজের জামার গলাটা ধরে নাকের কাছে নিতেই বুঝতে পারল ঘ্রাণটা ওর জামা থেকেই আসছে। ঘ্রাণটা কেমন যেন খুব পরিচিত মনে হল নূরের। নূর ভ্রু কুঁচকে ভাবল, এমন ঘ্রাণ কোথা থেকে আসলো? আমি তো এমন কোনো পারফিউমও ব্যবহার করি না। তবে কি অন্য কেউ আমার রুমে এসেছিল? না না, এটা কিভাবে সম্ভব? হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। নূর তাই আর বেশি কিছু না ভেবে উঠে ফ্রেশ হতে গেল। নূর ফ্রেশ হয়ে রোজকার অভ্যাস অনুযায়ী একটু ছাদে গেল। নূর রোজ সকালে উঠে ছাদে ওর ফুলগাছগুলো দেখতে যায়, তাদের পানি দেয়। এই বিষয়টা নূরের অনেক ভালো লাগে। তাই আজও তার ব্যতিক্রম হল না। নূর ছাদে ওর ফুলগাছগুলোর কাছে যেতেই হঠাৎ দেখতে পেল আদিত্য ছাদে উপর হয়ে পুশআপস করছে। আদিত্যকে দেখে নূর একটু থতমত খেয়ে গেল। তাড়াতাড়ি করে নেমে যেতে নিয়ে আবার মনে মনে বলল, 1 মিনিট, আমি কেন যাব? এটা আমার বাসা, আমার ছাদ। তাহলে আমি কেন যাব? সে তার কাজ করছে, আমিও আমার মতো আমার কাজ করব। এসব ভেবে নূর আর গেল না। পানির পাইপটা চালু করে গাছে পানি দিতে লাগল। না চাইতেও নূরের অবাধ্য চোখ দুটো শুধু আদিত্যের দিকেই যাচ্ছে। একটা হাতাকাটা ঢোলাটি শার্ট পরেছে আদিত্য, যার দরুন আদিত্যের ফুলে ওঠা মাসলসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এক্সারসাইজের কারণে আদিত্যর বলিষ্ঠ শরীরে ঘাম জমে গেছে। সব মিলিয়ে আদিত্যকে এই মুহূর্তে অনেক অ্যাট্রাকটিভ লাগছে। নূর বারবার আরও চোখে আদিত্যের দিকে তাকাচ্ছে। এই কারণে নিজের ওপর নিজেই বিরক্ত হচ্ছে নূর। মনে মনে নিজেকে নিজেই বকে দিয়ে বলল, তুই কবে থেকে এত লুচু হয়ে গেলি নূর? এর আগে কি কখনো ছেলেমানুষ দেখিসনি নাকি? এভাবে হাঁ করে গেলার কি আছে? খবরদার আর তাকাবি না। নিজের মনকে ধমক দিলেও মন ওর কথা না শুনে আবারও আদিত্যর দিকেই যেতে লাগল। নূরের এবার আদিত্যের ওপরও রাগ লাগছে।
এক্সারসাইজ করবে নিজের রুমে বসে করুক। এখানে সবাইকে দেখিয়ে দেখিয়ে করার কি আছে? অসহ্যকর। আদিত্য আরও চোখে নূরের সব কার্যকলাপই দেখছে। বিষয়টা ওর অনেক মজা লাগছে। একটু পরে আদিত্য উঠে দাঁড়িয়ে নূরের সামনে এসে দাঁড়াল। আদিত্যকে দেখে নূর একটু অপ্রস্তুত হয়ে গেল। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলে উঠল, এক্সকিউজ মি নূর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে কি একটু পানির পাইপটা দেওয়া যাবে? নূর জোরপূর্বক হেসে পানির পাইপটা আদিত্যের দিকে এগিয়ে দিল। আদিত্য পাইপটা নিয়ে পাইপের পানি নিজের মুখের ওপর ধরল। মুখে পানি দিতে দিতে মাথাটা ঝাঁকাতে লাগল, যার ফলে আদিত্যের চুলের পানি ছিটে নূরের মুখে লাগছে। নূর চোখ খিচে বন্ধ করে নিল। শরীরটা কেমন যেন কেঁপে উঠল ওর। আদিত্য একটু পরে পানির পাইপটা আবার নূরের হাতে দিয়ে বলল, থ্যাংক ইউ। তারপর আদিত্য ছাদ থেকে নেমে এলো। নূরের অগোচরে আদিত্যের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। আর নূর কেমন মন্ত্রমুগ্ধের মতো পানির পাইপ হাতে নিয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। বিহান আদিত্যের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে কিছু হিসাব নিকাশের কাজ করছিল। তখনই হঠাৎ আয়াত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিহানের সামনে এসে বিহানের দিকে একটা ইনভিটেশন কার্ড এগিয়ে দিল। বিহান ভ্রু কুঁচকে একবার কার্ডের দিকে তাকিয়ে আবার আয়াতের দিকে তাকিয়ে বলল, এটা কি? আমার বিয়ের কার্ড। আয়াতের অনায়াসে বলা কথাটায় বিহানের বুকের ভেতর ধুক করে উঠল। বিহান বিস্মিত চোখে তাকালো আয়াতের দিকে। তখনই আয়াত সোফায় বসে হেসে দিয়ে বলল, মজা করছিলাম। এটা আমাদের এনজিওর সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্ড। আমাদের এনজিওর জন্য অনুদান কালেক্ট করতে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে। আশা করি আসবেন। বিহান প্রথমে আগে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আয়াতের অমন কথায় হঠাৎ কিছু একটা হয়ে গিয়েছিল বিহানের। বুকের ভেতর থাকা যন্ত্রটা কেমন মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিল। কিন্তু এমনটা কেন হলো? এমনটা হওয়ার তো কথা না। এমন হলে যে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আজ মজা করলেও একদিন না একদিন তো এই দিনটা সত্যিই আসবে। তখন এই বুকের ভেতর থাকা যন্ত্রটা কি করবে? সে কি তখন একেবারেই বন্ধ হয়ে যাবে, নাকি কোনো রকমে চলবে? বিহানকে চুপ থাকতে দেখে আয়াত বলে উঠল, কি হলো, কিছু বললেন না যে? আসবেন তো অনুষ্ঠানে? আয়াতের কথায় বিহানের ভাবনায় ছেদ পড়ল। বিহান একটু নড়েচড়ে বসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, দেখুন, আমি জানি আপনি আমার সেদিনের কথাগুলোর জন্য এসব করছেন। তবে আপনাকে এসব করার কোনো দরকার নেই। আপনার সামনে পুরো লাইফ পড়ে আছে। আপনি পড়ালেখা করুন, বন্ধুদের সাথে আড্ডা দিন, জীবনটাকে এনজয় করুন। এসবে জোরানোর কোনো দরকার নেই আপনার। আপনি আগের মতোই লাইফ এনজয় করুন। আয়াত স্মিত হেসে বলল, প্রথমত আমি আপনার জন্য এসব করছি না। জরুরি নয় সব বিষয় শুধু আপনাকে নিয়েই হবে। হ্যাঁ, এটা ঠিক, আপনার কথায় আমি এই পাথ খুঁজে পেয়েছি। তবে এসব আমি আপনার জন্য বা আপনাকে ইমপ্রেস করার জন্য করছি না। আর কে বলল আমি এনজয় করছি না? আরে আমি তো এতদিনে একটা আসল খুশি খুঁজে পেয়েছি। এই কাজটায় যে আমি কত শান্তি পাই সেটা আপনাকে বলে বুঝাতে পারবো না। যখন ওই সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একটু হাসি ফোটাতে পারি, নিজেকে যেন তখন ধন্য মনে হয়। তখনকার ওই খুশিটা সবচেয়ে বেশি দামি মনে হয়। বিহান অবাক চোখে তাকিয়ে আয়াতকে দেখছে। মেয়েটার ভেতর যে এত মায়া, এত উদারতা আছে তা কখনো টেরই পায়নি বিহান। সবসময় শুধু ওর চঞ্চলতা দেখে নিতান্তই ইম্যাচিওর মনে হতো ওকে। অথচ এখন এক অন্য আয়াতকেই দেখতে পাচ্ছে বিহান। বিহানের ভাবনার মাঝেই আয়াত আরও বলতে লাগল, আর এমনিতেও আমি বেঁচে থাকার জন্য একটা উৎস খুঁজছিলাম।
আর শেষমেশ পেয়েও গেলাম। এখন এই এনজিও আর এনজিওর কাজে হবে আমার বেঁচে থাকার মূল উদ্দেশ্য। আমার স্বপ্ন আমি এই এনজিওটাকে ভবিষ্যতে আরও অনেক বড় করব, যাতে যতটা পারি আমি সব সুবিধাবঞ্চিত শিশুদের হেল্প করতে পারি। যাই হোক, আজকে বিকালেই অনুষ্ঠান, যদি আসেন তাহলে খুশি হব। কথাগুলো বলে আয়াত চলে গেল, আর বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল। আয়াতের শেষের বলা কথাগুলোই ওর ভেতরে থাকা কষ্টের কিছুটা আভাস পেয়েছে বিহান। কেন যেন আজ আয়াতের কষ্টে বিহানের বুকেও চিনচিন ব্যথা করছে। এমনটা কেন হচ্ছে? তাহলে কি বিহানও এখন আয়াতের ব্যথায় ব্যথিত হতে শুরু করেছে? নূর ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলের কাছে আসতেই ওর মা ওর হাতে একটা গরম ধোয়া ওঠা কফির কাপ ধরিয়ে দিয়ে বলল, যা তো কফিটা আদিত্যকে দিয়ে আয়। নূর যেন ভ্যাবাচেকা খেয়ে গেল। বোকার মতো ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি? নূরের মা সোজাসাপটা বলে উঠল, হ্যাঁ তুই না তো কে? এখানে কি আর কেউ আছে? যা যা তাড়াতাড়ি কফিটা দিয়ে আয়, না হলে ঠান্ডা হয়ে যাবে। ছেলেটা তখন কি বলবে আমরা তাকে এক কাপ গরম কফিও দিতে পারি না? নূর ওর মায়ের কথার পৃষ্ঠে আর কথা বলার সাহস পেল না। অগত্যা দমে গিয়ে কফির মগটা নিয়ে আদিত্যের রুমের দিকে এগুল। আদিত্যের রুমের দরজায় এসে টোকা দিল। কয়েকবার নক করার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। নূর এবার দরজাটা একটু খুলে ভেতরে তাকিয়ে দেখল রুমে কেউ নেই। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝতে পারল আদিত্য ওয়াশরুমে। যাক, ভালোই হয়েছে, তাহলে উনার মুখোমুখি হতে হবে না। কথাটা ভেবে নূর রুমের ভেতর এগিয়ে গিয়ে কফির মগটা টেবিলের ওপর রাখল। নূর একটু খেয়াল করে দেখল রুমটা একদম পরিপাটি করে গুছিয়ে রাখা আছে। কোথাও কোনো অগোছালো নেই। ছেলে মানুষ হয়েও এত নিট অ্যান্ড ক্লিন দেখে নূর একটু অবাক হল। নূর ঘুরে চলে আসতে নিবে তখনই হঠাৎ একটা মিষ্টি ঘ্রাণ নূরের নাকে এসে লাগল। ঘ্রাণটা কেমন পরিচিত পরিচিত মনে হল নূরের। নূর এদিক ওদিক তাকিয়ে আর নাক টেনে ঘ্রাণের উৎস খোঁজার চেষ্টা করল। বেডের ওপর আদিত্যর শার্ট রাখা আছে। নূর সন্দেহজনকভাবে শার্টটা হাতে নিয়ে নাকের কাছে ধরল। হ্যাঁ, এখান থেকেই আসছিল ঘ্রাণটা। ঘ্রাণটা কেমন যেন তীব্র নেশালো। নূর যেন ঘোরের ভেতর চলে যাচ্ছে। নূরের মনে পড়ল সকালে এই ঘ্রাণটাই তো ওর জামা থেকে পাচ্ছিল। তাহলে কি উনি কি আমার রুমে এসেছিল? কথাটা ভাবতেই কেমন যেন বুকটা কেঁপে উঠল নূরের। না না, এটা কিভাবে সম্ভব? আমি তো রাতে দরজা আটকিয়েই শুয়েছিলাম। হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। কিন্তু এই ঘ্রাণটা? আর ভাবতে পারছে না নূর। সবকিছু কেমন যেন কনফিউজিং লাগছে। এই লোকটাকে কেমন রহস্যময় লাগছে ওর কাছে। নূরের ভাবনার মাঝেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ এলো। নূর তাকিয়ে দেখল আদিত্য শাওয়ার নিয়ে শুধু একটা টাওয়াল পরে বের হয়েছে। নূরের বেহায়া চোখ দুটো যেন আদিত্যতেই আটকে গেল। আদিত্যের ফর্সা সুঠাম শরীরে পানির কণা গল যেন মুক্তদানার মতো চিকচিক করছে। নূরকে দেখে আদিত্য টেডি স্মাইল দিয়ে ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে এলো। নূর দেয়ালের পাশেই দাঁড়িয়েছিল। আদিত্যকে আসতে দেখে অপ্রস্তুতভাবে বলল, আপনার কফি দিতে এসেছিলাম। কথাটা বলে নূর চলে যেতে নিলে তার আগেই আদিত্য নূরের দুই পাশ দিয়ে দেয়ালে হাত রেখে নূরকে মাঝখানে আটকে দিল। নূর চমকে উঠল। বুকলেট ভেতর আবারও টিপটিপ করে উঠল। নূর বুঝতে পারছে না এই লোকটা যখনই ওর কাছে আসে তখনই ওর এমন হয় কেন। কেমন যেন অদ্ভুত ফিলিং হয়। হৃৎপিণ্ডটা দ্রুত বেগে দৌড়ায়। যেন কোনো কিছু ইঙ্গিত করতে চায় সে। কিন্তু কি সেটাই বুঝতে পারে না নূর। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? আদিত্য নূরের দিকে একটু ঝুঁকে নেশালো কণ্ঠে বলল, আমি কি করছি?
যা করার তুমিই তো করছো। আমি তো তোমার হেল্প করতে চাইছি। মা মানে? ঘ্রাণ নিতে চাইলে শার্ট থেকে নেওয়ার কি দরকার? জলজ্যান্ত মানুষটাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। যত খুশি ঘ্রাণ নাও। আই ওন্ট মাইন্ড অ্যাট অল। আদিত্যের কথায় নূর থতমত খেয়ে গেল। তার মানে উনি দেখে ফেলেছেন? ছি ছি, উনি কি ভাবছেন না জানি। নূর অপ্রস্তুতভাবে বলে উঠল, ওটার একটা কারণ আছে। আসলে সকালে আমার জামা থেকেও এই ঘ্রাণটাই পাচ্ছিলাম, তাই একটু সন্দেহ হচ্ছিল আর কি। তাছাড়া আর কিছুই না। আদিত্য নূরের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে বাঁকা হেসে বলল, তাই? তাহলে তো এটা অনেক বড় রোগে আক্রান্ত হয়েছ তুমি। তুমি জানো এমনটা কখন হয়? যখন কেউ কারোর কথা সবসময় ভাবে, তখন তার ঘ্রাণ সব জায়গায় পায় সে। এমনকি তাকে দেখতেও পায় সব জায়গায়। তাহলে কি তোমার সাথেও তাই হচ্ছে? নূর থতমত খেয়ে বলল, এই এমন কিছুই না। ছাড়ুন আপনি। আদিত্য নূরের দিকে আরেকটু ঝুঁকে বলে উঠল, তুমি মানা করলেও তোমার লক্ষণগুলো তো অন্য কিছু বলছে। কথাটা বলে আদিত্য নিজের মাথাটা আরেকটু ঝুঁকিয়ে নূরের ঘাড়ের কাছে মুখ নিয়ে নাক টেনে নূরের শরীরের মিষ্টি ঘ্রাণ টেনে নিল। নূরের সারা শরীর কেঁপে উঠল। চোখ খিচে বন্ধ করে নিল নূর। আদিত্যের এমন কার্যক্রমে সাধারণত নূরের চরম রাগ লাগা দরকার। তবে আশ্চর্যজনকভাবে কেন যেন নূরের রাগ বা অস্বস্তি কিছুই হচ্ছে না। বরং কেমন জানি রাজ্যের লজ্জা ঘিরে ধরছে নূরকে। লজ্জায় কাঁপছে নূর। আর নূরের এই কাঁপুনি যেন আদিত্যকে নেশাগ্রস্ত করে দিচ্ছে। এর আগে কখনো নূরের প্রতি আদিত্যর শারীরিক কোনো চাহিদা কখনোই জাগেনি। জাগবেই বা কি করে, তখন তো নূর একটা মাছুম পরী ছিল, যাকে শুধু ভালোবাসা যায়, তার প্রতি কখনো চাহিদা করা যায় না। তবে এখনকার এই নূরকে দেখলেই কেন যেন অবাধ্য চাওয়াগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। হারাতে ইচ্ছে হয় নূরের মাঝে, খুব কাছে টানতে ইচ্ছে করে। আদিত্য নূরের চুলের মাঝে নাক ডুবিয়ে দিয়ে নূরের চুলের ঘ্রাণে মাতোয়ারা হতে লাগল। নূর আর থাকতে পারল না। দুই হাতে আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আর আদিত্য মাথার চুল নেড়ে ঠোঁট কামড়ে হাসল। নূর দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে দরজার হেলান দিয়ে হাঁপাতে লাগল। আরেকটু হলে বোধহয় ওর নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত। বুকটা এখনো প্রচণ্ড পরিমাণ কাঁপছে। কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না নূর। মনে মনে ভাবছে লোকটার থেকে দূরে থাকতে হবে। কেমন যেন মায়াজালে ঘেরা লোকটা। কাছে আসলেই কি যেন হয়ে যায় ওর। মনে হয় কেমন হারিয়ে যায় ও। তাই লোকটার থেকে দূরে থাকাই ঠিক হবে। এমনিতেও লোকটা কেমন যেন রহস্যে ভরা। মনে হয় কিছু একটা লুকানো আছে ওনার মাঝে। উফ আর ভাবতে পারছে না নূর। আপাতত এসব মাথা থেকে ঝেড়ে ফেলে ভার্সিটির জন্য রেডি হয়ে নিল নূর। নূর রেডি হয়ে নিচে নেমে এলো। নিচে এসে দেখল আদিত্য ডাইনিং টেবিলে বসে মহারাজের মতো আয়েশ করে নাস্তা গিলছে। আর তার মা বরাবরের মতোই আদিক্ষেতার বহর লাগিয়ে দিয়েছে। এসব দেখে গা জ্বলছে নূরের। রাগে বিড়বিড় করে বলল, উহু ঢং দেখে বাঁচি না। নিজের মেয়ে না খেয়ে চলে যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই এদের। কোথাকার কোনো লোককে নিয়ে এমন আদিক্ষেতা করছে যেন মাথায় তুলে নিয়ে না চলে শান্তি পায় এরা। আমি এদের সত্যিকারের মেয়ে কিনা এই ব্যাপারে আজ প্রথমবার ডাউট হচ্ছে আমার। ধাত খাবই না আর। নূর রেগে চলে যেতে নিলেই আদিত্য বলে উঠল, আরে নূর না খেয়েই চলে যাচ্ছ? নূর আদিত্যের দিকে আরো চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনিই বেশি করে খান। আমার খাওয়ার দরকার নেই। আমার এমনিতেও দেরি হয়ে যাচ্ছে। নূরের মা ধমকের সুরে বললেন, নূর, এভাবে কিভাবে কথা বলছিস? আমি তোকে এই শিক্ষা দিয়েছি?
ও তো তোর ভালোর জন্যই খাওয়ার কথা বলেছে, এতে এত রাগার কি আছে? আদিত্য বলে উঠল, ইটস ওকে মা, আমি কিছু মনে করিনি। আদিত্যের ওর মাকে মা ডাকতে দেখে নূরের ছোট্ট মনটা যেন বেলুনের মতো ঠুস করে ফুটে গেল। শেষমেশ কিনা পুরোপুরি আমার মাকে কেড়ে নিল এই লোকটা, এখন আবার আমার মাকে মাও ডাকছে। এই দুঃখ কই রাখব? কচু গাছের সাথে গলায় দড়ি দিব নাকি? না না থাক, দরকার নেই। শুধু শুধু কচু গাছটাকে আমার কষ্টের ভাগিদার করে কি হবে? এই অভাগিনীর দুঃখের বোঝা না হয় আমি একাই বয়ে বেড়াব। নূরের ভাবনার মাঝেই আদিত্য আবার বলে উঠল, তোমার ভার্সিটি কোথায়? নূর ওর ভার্সিটির ঠিকানা বললে আদিত্য বলে উঠল, ও তাহলে তো সমস্যা নেই, আমি ওইদিকেই একটা মিটিং এর জন্য যাচ্ছি, যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাব। নূর বলে উঠল, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারব। নূরের মা আবারও কড়া গলায় বলে উঠল, মানা করছিস কেন? ছেলেটা যখন এত করে বলছে তখন জানা, তোর দেরিও হবে না। নূরের ওর মায়ের ওপর চরম রাগ লাগছে। কোথায় আমি এই লোকটার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছি, আর মা কিনা আরও এই লোকটার কাছে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু আর কোনো উপায়ও তো নেই। এখন যদি মানা করে দেই মা নিশ্চয় আমাকে ঘর থেকেই বের করে দিবে। এখন যে তার সোকোল্ড ছেলেই সবকিছু, আমি আবার কোনো ক্ষেতের মূলো। তাই নূর আর কথা না বাড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও ব্রেকফাস্ট করে আদিত্যর সাথে বের হল। গাড়িতে নূর গুপ মেরে বসে রইল, একটা কথাও বলল না আদিত্যের সাথে। আদিত্য নূরের এমন গাল ফুলানো দেখে মনে মনে হাসল। আজকে একটু হলেও নূরকে সেই আগের নূরের মতো লাগছে। আদিত্য খুব মিস করে ওর মাছুম পরিটাকে। না জানি কবে আবার সে তার নূরকে পুরোপুরিভাবে ফিরে পাবে। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আদিত্য। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে গাড়ি থামাল আদিত্য। তারপর নিজে নেমে নূরের পাশে এসে দরজা খুলে দিল। নূর নেমে ছোট্ট করে একটা থ্যাংক ইউ বলে সোজা চলে গেল। নূর ভেতরে না যাওয়া পর্যন্ত ওর দিকে তাকিয়েই রইল। নূর ওর বান্ধবীদের কাছে আসতেই দেখল সব কয়টা আবালের মতো হা করে দাঁড়িয়ে আছে। নূর ভালো করে খেয়াল করে দেখল, এরা সবাই আদিত্যর দিকে ওভাবে হা করে তাকিয়ে আছে। নূর ওদের মাথায় একটা চাটি মেরে বলল, এই ছাগলের দল, এভাবে আবালের মতো হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ওরা বলে উঠল, ওয়াও দোস্ত কি হট মাল, আমি তো ফিদা হয়ে গেছি, কোথায় পাইলি এমন হট বম? এদের কথায় নূরের কেমন যেন রাগ হল। নূর বিরক্তিকর কণ্ঠে বলল, ছি এসব কি ধরনের ভাষা? হট মাল আবার কি? তোরা তো দেখছি একদম উচ্ছনে চলে গেছিস। আরে এর জন্য তো উচ্ছনে কেন, মঙ্গলগ্রহেও যেতে রাজি আমি। বল না কি উনি আমাদের বাসার পেইং গেস্ট, কালকেই এসেছে। ওয়াও কত তো লাকি তুই ইয়ার, এমন একটা হট পেইং গেস্ট থাকলে আর কি লাগে জীবনে। আমি হলে তো পেইং গেস্টকে বাসার জামাই বানিয়ে দিতাম। নূর দাঁত কিরমির করে বলল, চুপ করবি তোরা, কি যাতা বলছিস? ওরা সবাই নূরকে চেপে ধরে বলল, ইয়ার আমাদের একটু ইন্ট্রো করিয়ে দেনা তোর পেইং গেস্টের সাথে। প্লিজ 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 ইয়ার, তুই যা বলবি আমরা তাই শুনব, শুধু একবার প্লিজ। নূর চরম বিরক্ত এদের কাণ্ড কারখানায়। অগত্যা এদের কথা রাখার জন্য বাইরের দিকে তাকাল। তবে এতক্ষণে আদিত্য চলে গেছে, সেটা দেখে নূর যেন মনে মনে খুশি হল। নূর পর বান্ধবীদের দিকে তাকিয়ে বলল, কিন্তু উনি তো চলে গেছেন। ওর বান্ধবীরা প্রথমে একটু হতাশ হলেও পরে বলে উঠল, আরে আজ চলে গেছে তাতে কি হয়েছে, তোদের বাসায় তো আছে, আমরা তোর বাসায় গিয়ে দেখা করব। নূর পড়ে গেল এক ঝামেলায়।
এখন আবালগুলো আবার কি করে কে জানে। বিকালে আয়াতের বলা টাইম মোতাবেক বিহান গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে আয়াতকে সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কিন্তু আয়াতের আসার কোনো নাম নেই। বিহান বোর হয়ে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ পরেই আয়াত বেরিয়ে এলো। বিহান আনমনে পাশে তাকাতেই ওর চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল মস্তিষ্কের সকল কার্যক্রম। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে থেকে আসা অপরূপ রমণীর দিকে। আয়াত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা নৃত্য পরিবেশন করবে, তাই সেই অনুযায়ী সে তৈরি হয়েছে। পরনে লাল পাড়ের সাদা শাড়ি, 2 হাত ভর্তি লাল কাচের চুড়ি, মাথায় উঁচু করে ফুলিয়ে খোপা করা, খোপার ওপর দিয়ে বেলি ফুলের গাজরা লাগানো, কপালের ওপর টায়রা, 2 কানে বড় ঝুমকা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে মোটা করে কাজল দেওয়া। সব মিলিয়ে যেন আয়াতকে এক অপসরী লাগছে। বিহান যেন মুহূর্তেই থমকে গেল। আশেপাশের সবকিছুই যেন ধোঁয়াশা, শুধু আয়াতকেই দেখতে পাচ্ছে বিহান। এমনভাবে কখনো আয়াতকে ভালো করে খেয়াল করে দেখেনি বিহান। তবে আজ কেন চোখ ফেরানো দায় হয়ে গেছে ওর কাছে? আজকাল বিহানের সবকিছুই যেন ওর অবাধ্য হয়ে গেছে। বিহানের কথা ওরা শুনতেই চায় না, নিজের মনমর্জি মতোই চলে। বিহান এখানো ওভাবেই তাকিয়ে আছে। আর ওর আঙুলে ধরে রাখা সিগারেটটা পুড়তে পুড়তে একদম শেষ মাথায় চলে এসেছে। শেষ মাথায় আসতেই বিহানের আঙুলে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা লাগল। সিগারেটের ছ্যাঁকায় বিহানের ঘোর কাটল। বিহান সিগারেটটা ফেলে দিয়ে হাত ঝাঁকাতে লাগল। তখনই আয়াত ওর কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে? বিহান আয়াতের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু না, ওই সিগারেটের ছ্যাঁকা লেগেছে একটু। আয়াত স্মিত হেসে বলল, দুশ্মনকে কাছে রাখলে দুশ্মন তো ছোবল মারবেই। এসব ছাইপাশ না খেলে কি হয়? আমাকে তো সেদিন এত বুঝালেন যে জীবন এত সহজ না, বেঁচে থাকতে অনেক কষ্ট করতে হয়। তো এত স্ট্রাগল করে বেঁচে আছেন কি এসব খেয়ে অকালে মরার জন্য? জানেন একজন সুইসাইড করা ব্যক্তি আর একজন সিগারেট খাওয়া ব্যক্তির মাঝে কোনো তফাৎ নেই। একজন সাথে সাথে মরে আরেকজন ধুকে ধুকে মরে। ব্যাস এতটুকুই পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। একদমই কথাগুলো বলে আয়াত এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর বসল। আর বিহান ওভাবেই কতক্ষণ দাঁড়িয়ে আয়াতের কথাগুলো ভাবতে লাগল। আজকাল মেয়েটার কথার প্রত্যুত্তরে কিছু বলতেই পারে না বিহান। কেমন যেন ভাষাহীন হয়ে যায়। বিহানের ভাবনার মাঝে আয়াত গাড়ির হর্ন বাজিয়ে বিহানকে অবগত করল। বিহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়িতে দুজনের ভেতর আর তেমন কোনো কথা হল না। অনুষ্ঠানের ভেন্যুতে এসে বিহান গাড়ি থামাল। আয়াত দরজা খুলে নামতে নিলেই বিহান পাশ থেকে বলে উঠল, শোন। সাথে সাথে আয়াত থেমে গেল। বুকটা কেঁপে উঠল ওর। এই প্রথম বিহান আয়াতকে তুমি সম্বোধন করে ডাকল। আয়াত একটা ঢোক গিলে বিহানের দিকে তাকিয়ে বলল, জি। কিছু বলবেন? বিহান একটু গলা খাকারি দিয়ে উঠল। তারপর একটু আমতা আমতা করে বলল, বলছিলাম যে তোমাকে অনেক সুন্দর লাগছে। আয়াতের যেন নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। ও কি ঠিক শুনল? বিহান ওর প্রশংসা করছে? আয়াতের শরীর কেমন কেঁপে উঠল। আর বেশিক্ষণ এখানে থাকলে ওর চোখ ভরে উঠবে। তাই কোনোরকমে ঠোক গিলে বলল, ধন্যবাদ। কথাটা বলেই আয়াত ঝট করে নেমে গেল। না হলে যে অবাধ্য নোনাজলগুলো চোখের বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। সে বিহানের সামনে আর ফুটবল পড়তে চায় না। বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে রইল। আয়াতকে যে সে তুমি করে সম্বোধন করেছে সে ব্যাপারে এখনো হুঁশ নেই বিহানের। কেন যেন আজ হঠাৎ করেই মুখ দিয়ে বেরিয়ে গেল।
আজকাল সত্যিই কোনো কিছু বিহানের আয়ত্তে থাকে না। বিহান একটু গাড়ি পার্ক করে নিজেও ভেতরে গেল। একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। আয়াত আর তার বন্ধুরা মিলে অনুষ্ঠানের সঞ্চালন করছে। ছোট ছোট বাচ্চারা এসে নানান রকম পরিবেশনা দেখাচ্ছে। কেউ গান, কেউ কবিতা, কেউ নাচ করে দেখাচ্ছে। বিহান দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করছে। বিহান না বললেও আয়াতের এই উদ্যোগে অনেক খুশি। বিশেষ করে এই সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য অনেক ভালো লাগছে ওর। এসব বাচ্চাদের আর বিহানের মতো রাস্তায় রাস্তায় ঠোকর খেতে হবে না। এদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিছুক্ষণ পরে আয়াত মঞ্চে এলো। মঞ্চে এসে ওর পারফরমেন্স শুরু করল। ফাগুনের মোহনায় গানটিতে সুন্দর একটা নৃত্য পরিবেশন করল আয়াত। বিহান মণিমুগ্ধকর হয়ে আয়াতের নৃত্য দেখছে। ওর বুকের ভেতর জং ধরে যাওয়া যন্ত্রটা যেন আজ নতুন উদ্যমে চলতে শুরু করেছে। যেন কোনো নতুন প্রাণের খোঁজ পেয়েছে সে। তাহলে কি শেষমেশ বিহানও সেই ভালোবাসা নামক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে গেল? কথাটা ভাবতেই বিহানের ঠোঁটের কোণায় কিঞ্চিৎ হাসির রেখা ভেসে উঠল। পারফরমেন্স শেষে আয়াত সবার উদ্দেশ্যে নিজের এনজিও সম্পর্কে সুন্দর একটা স্পিচ দিল। বিহান আজ যত দেখছে ততই যেন অবাক হচ্ছে আয়াতকে দেখে। এই একটা মেয়ের মাঝে কত প্রতিভা লুকিয়ে আছে বিহান আগে কখনো বুঝতেই পারেনি। আয়াতের স্পিচ শেষে সবাই করতালি দিয়ে উঠল। তারপর একে একে সব অতিথিরা তাদের ইচ্ছে অনুযায়ী ডোনেশন দিতে লাগল। আয়াত খুশি মনে সবার ডোনেশন কালেক্ট করতে লাগল। বিহানও ওর পক্ষ থেকে একটা চেকে কিছু অ্যামাউন্ট লিখে আয়াতের দিকে এগিয়ে গেল। আয়াতের সামনে এসে যেই ওর চেকটা দিতে যাবে তখনই হঠাৎ আরেকটা ভদ্রলোক আয়াতের দিকে একটা 50 লাখ টাকার চেক এগিয়ে দিল। আয়াত একবার চেকটার দিকে তাকালো, তারপর মুখ তুলে লোকটার তাকালো। লোকটাকে দেখে আয়াত মুচকি হেসে অমায়িকভাবে বলল, আরে রাফিন সাহেব, আপনি তো বলেছিলেন আপনি আসবেন না। রাফিন মুচকি হেসে বলল, হ্যাঁ, কাজের জন্য আসা অনেকটা অসম্ভবই ছিল বটে, তবে যেখানে তুমি ডেকেছ সেখানে কি আমি না এসে পারি? তাও আবার এত ভালো কাজের জন্য। তাই তো চলে এলাম তোমাকে সারপ্রাইজ দিতে। আই হোপ এই অধমের সারপ্রাইজে তুমি খুশি হয়েছ। আয়াত হাসি মুখে বলল, অবশ্যই অবশ্যই, আপনি আসায় আমরা সবাই খুশি। তার ওপর আপনি এত বড় মাপের ডোনেশন দিয়েছেন, এটা তো আমাদের জন্য অনেক খুশির বিষয়। থ্যাংক ইউ সো মাচ রাফিন সাহেব, আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞ। প্লিজ হ্যাভ এ সিট। বসতে পারি, তবে এক শর্তে। কি শর্ত? আমাকে রাফিন সাহেব না বরং শুধু রাফিন বলে ডাকবেন প্লিজ। আসলে আপনার মুখে রাফিন সাহেব শুনে নিজেকে কেমন ওল্ড ওল্ড লাগে। সো ক্যান ইউ স্কিপ সাহেব? আয়াত মুচকি হেসে বলল, ওকে রাফিন সাহেব, সরি আই মিন রাফিন, প্লিজ হ্যাভ এ সিট। রাফিন হাসি মুখে আয়াতের পাশের চেয়ারে গিয়ে বসল। এতক্ষণ ধরে বিহান দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কার্যক্রম দেখছিল। এই লোকটার সাথে আয়াতের এত আদিক্ষেতা দেখে বিহানের ভ্রু কুঁচকে এলো। বিহান লোকটাকে ভালো করে স্ক্যান করে দেখল। লোকটা বয়সে ওর সমানই হবে। স্যুট বুট পরা একদম জেন্টেলম্যান যাকে বলে। কিন্তু কে এই লোকটা? আর আয়াত একে কিভাবে চিনে? আয়াত এতক্ষণে বিহানকে খেয়াল করল। বিহানের দিকে তাকিয়ে বলল, বিহান জি, কিছু বলবেন? বিহান ওর চেকটা পেছনে লুকিয়ে জোরপূর্বক হেসে বলে উঠল, না না, তেমন কিছু না। আমি তো খালি জিগাইবার আইছিলাম, আপনি কখন বাইর হইবেন? উমম, আমার তো মনে হয় একটু দেরি হবে। আপনার সমস্যা হলে আপনি না হয় চলে যান, আমি একাই চলে যাব। না না, সমস্যার কি আছে? আপনের কাজ যখন ছ্যাচ হয় তখনই লইয়া যামুনে। রাইতো হইয়া গেছে, এত রাইতে আপনের একলা যান ঠিক না।
আমি বাইরে অপেক্ষা করতাছি। আপনের কামছাস হইলে চইলা আইহেন। আয়াত মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। বিহান এবার একটু গলা খাকারি দিয়ে ইতস্ততভাবে বলল, আচ্ছা ওই লোকটা কে? আর আপনি হ্যারে কেমতে চিনেন? না মানে আগে কখনো দেহি নাই তো তাই কইলাম। আয়াত বলে উঠল, আরে উনি তো অনেক বড় বিজনেসম্যান আর সোশ্যাল ওয়ার্কার। আমার এই এনজিওতে উনি অনেক হেল্প করেছেন। বলতে গেলে উনি না হলে হয়তো এনজিওটা চালাতেই পারতাম না। সত্যিই উনি অনেক বড় মনের মানুষ। বিহান আর কিছু না বলে ওখান চলে এলো। কিছুটা দূরে এসে আয়াতের এক বান্ধবীর কাছে ওর চেকটা ধরিয়ে দিল। বিহান দূর থেকেই আয়াত আর ওই লোকটার দিকে তাকিয়ে রইল। দুজন কি সুন্দর হেসে হেসে কথা বলছে। রাফিন কেমন যেন শুধু আয়াতের দিকেই তাকিয়ে আছে। আর তার চোখের ভাষায় আয়াতের প্রতি তার ভালো লাগাটা স্পষ্ট দেখতে পাচ্ছে। বিহানের বুকের ভেতরটা কেমন যেন জ্বলতে শুরু করল। তখনই বিহানের মনে পড়ল আদিত্যের বলা সেদিনের কথাটা, ভালো থাকতে চাইলে জীবনে সবসময় সঠিক সময়ে সঠিক কাজটা করতে হয়। না হলে বেশি দেরি হয়ে গেলে তখন আর চাইলেও ভালো থাকা যায় না। আমি কি সত্যিই দেরি করে ফেলেছি? আয়াত কি ভালো থাকার নতুন পথ বেছে নিয়েছে? রাত ৯টা। আদিত্য ডিনারের জন্য ডাইনিং টেবিলে এসে বসল। নূর আর নীলা আগেই এসে বসেছে। নীলার বাবা একটু অসুস্থ তাই সে আগেই নিজের রুমে খেয়ে নিয়েছে। নূরের মা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। নূর আর নীলা খাওয়া শুরু করল। তবে আদিত্য এখনো খাচ্ছে না। সেটা দেখে নূরের মা বলে উঠল, কি হলো আদিত্য, খাচ্ছ না কেন? খাওয়া শুরু করো। আদিত্য করুণ সুরে বলল, কিভাবে খাবো মা? আসলে আজকে রাস্তায় একটা গাড়ির সাথে আমার গাড়ির হালকা টক্কর লেগেছিল। তাই ডান হাতে কাচের টুকরো বিঁধে যাওয়ায় হাতে অনেক ব্যথা হচ্ছে। এখন এই হাত দিয়ে কিভাবে খাবো বলুন? নূরের মা চিন্তিত সুরে বলল, সে কি বলো? কখন হলো এটা? দেখি তো একটু। নূরের মা আদিত্যের হাত ধরে চেক করতে লাগল। আদিত্য তখন চোখের ইশারায় কিছু বুঝাল। নূরের মা তখন বুঝতে পারল যে আদিত্য এসব ড্রামা করছে। তাই তিনিও ড্রামা করে বলল, ঈশস কতখানি ব্যথা পেয়েছে আহারে। এখন ছেলেটা খাবে কি করে? নূর একটু কৌতূহলী চোখে আদিত্যের দিকে তাকাল। আদিত্যের অ্যাক্সিডেন্টের কথা শুনে ওরও কেমন জানি খারাপ লাগছে। তবে কিছু বলল না ও। নীলাও ওর মায়ের সাথে মিলে ড্রামা করে বলল, হ্যাঁ সত্যি তো। বেচারা ভাইয়া এখন কিভাবে খাবে? নূরের মা হঠাৎ বলে উঠল, নুরিমা তুই খাইয়ে দে না ছেলেটাকে। নূর বেচারি পুরো টাস্কি খেয়ে গেল। ওর মায়ের কথা শুনে আজ ওর পুরো বিশ্বাস হয়ে গেল যে এটা ওর মা না। নিশ্চয় ওর মা বদলে গেছে। টিভি সিরিয়ালের মতো ডুপ্লিকেট কেউ এসে ওর মায়ের জায়গা নিয়ে নিয়েছে। আর নয়তো ওর মায়ের ভেতর কোনো ভূত প্রেতের আত্মা ঢুকে গেছে। না হলে ওর মা কখনো এমন উদ্ভট কথা বলতেই পারে না। এসব ভেবে নূর ওর মায়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, মা তুমি কি ঠিক আছো? কি বলছো এসব? নূরের মা বলে উঠল, বারে কি এমন বললাম? বেচারা ছেলেটা হাতের ব্যথায় খেতে পারছে না তাই তো খাইয়ে দিতে বললাম। এতে এত অবাক হওয়ার কি আছে? আরে একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সাহায্য করা তো আমাদের ধর্ম, তাই না? নূর দাঁত চেপে বলল, তো তুমি পালন করো না এই ধর্ম? তুমিও তো তোমার সো-কল্ড আদরের ছেলেকে খাইয়ে দিতে পারো। আমাকে কেন বলছো? নূরের মা আমতা আমতা করে বলল, হ্যাঁ দিতাম না তো কি করতাম? চুলোয় রান্না বসানো আছে, আমাকে ওখানে থাকতে হবে। না হলে আমিই খাইয়ে দিতাম। তুই খাইয়ে দে, আমি গেলাম রান্না দেখতে। কথাটা বলে নূরের মা তাড়াতাড়ি করে ওখান থেকে কেটে পড়ল।
নূর এবার পাশে তাকিয়ে যেই নীলাকে বলতে যাবে তখনই দেখল নীলা ওখান থেকে গায়েব। যেন মুহূর্তেই নীলা গায়েব হয়ে গেছে। আদিত্যের এসব দেখে ভীষণ মজা লাগছে। কপাল গুনে এমন একটা শাশুড়ি আর শ্বশুর বাড়ি পেয়েছে। এমন শ্বশুর বাড়ি থাকলে আর কি লাগে। আদিত্য নূরের দিকে তাকিয়ে অসহায় ফেস বানিয়ে বলল, থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি না হয় আজ না খেয়েই থাকব। একদিন না খেলে তো আর মরে যাব না, তাই না? আদিত্যের কথায় নূরের কেমন মায়া লাগল। নূর একটু অপ্রস্তুতভাবে হেসে বলল, ইটস ওকে, আসুন আমি খাইয়ে দিচ্ছি। মা কি বলল শোনেননি? আমরা মানুষই তো একজন আরেকজনের উপকারে আসব। কথাটা বলে নূর আদিত্যের খাবারের প্লেটটা নিজের হাতে নিল। তারপর ভাত মাখিয়ে আদিত্যর মুখের সামনে ধরল। আদিত্যকে আর পায় কে? সে তো এতক্ষণ এইটারই অপেক্ষা করছিল। নূরের হাতে খাওয়ার জন্যেই তো এত ড্রামা করল। আদিত্য দেরি না ফটাফট হা করে খাবার মুখে নিল। খাবার মুখে নেওয়ার সময় আদিত্য নূরের আঙুলগুলো সহ মুখে পুরে নিল। নূরের আঙুল চুষে খাবারটা মুখের ভেতর নিল। আদিত্যের এহেন কাজে নূর কেঁপে উঠল। বুকের ভেতর আবারও ধুকপুক করে উঠল। নূর বুঝতে পারছে না এই লোকটার ছোঁয়ায় ওর এমন কেন হয়। বাইরে চলা ফেরার সময় অসাবধানতায় কখনো কোনো ছেলের ছোঁয়া লেগে গেলেও কেমন অস্তিত্বতে গা গুলিয়ে ওঠে। কিন্তু এই লোকটার ছোঁয়ায় কোনো অস্বস্তি বা ঘৃণা কেন বোধ হয় না আমার? কেন মনে হয় এই ছোঁয়াটা খুবই পরিচিত, খুবই আপন, যেন একান্ত আপন কেউ। কেন এমন হয়? কে উনি? উনাকে ঘিরে এত রহস্য কেন জাগে মনে? এসব ভাবতে ভাবতে নূরের মাথার ভিতরে কেমন ব্যথা হতে লাগল। নূরের চোখের সামনে আবছা আবছা কিছু প্রতিচ্ছবি ভেসে উঠল, যেখানে নূর এমন করেই কাউকে খাইয়ে দিচ্ছে। তবে ছবিটা স্পষ্ট হচ্ছে না। নূরের মাথার যন্ত্রণা আরও বাড়তে লাগল। মাথার যন্ত্রণায় নূর বাম হাত দিয়ে ওর মাথা চেপে ধরে চোখ বন্ধ করে হালকা আর্তনাদ করে উঠল। আহহ! আদিত্যর চেহারায় অন্ধকার নেমে এলো। আদিত্য প্রচুর ঘাবড়ে গিয়ে দুই হাতে নূরের মুখটা ধরে উত্তেজিত হয়ে বলল, এই নূর, কি হয়েছে তোমার? কথা বলো। কষ্ট হচ্ছে তোমার? বলো আমাকে। নূর চোখ বন্ধ করা অবস্থায় বলে উঠল, মা, মাথা ব্যথা করছে অনেক। আদিত্য কোনো কিছু না ভেবে নূরকে পাজা কোলে তুলে নিল। নূরকে ওর রুমে নিয়ে যেতে যেতে ওর মাকে ডাকল আদিত্য। নূরকে রুমে এনে বেডে শুইয়ে দিল। নূরের মাও দৌড়ে এলো রুমে। আদিত্য নূরের মাকে জিজ্ঞেস করল নূরকে কোনো মেডিসিন দেওয়া হয়। নূরের মা ঔষধ দেখিয়ে দিলে আদিত্য তাড়াতাড়ি করে নূরকে ওর মেডিসিন খাইয়ে দিল। মেডিসিন খাওয়ার কিছুক্ষণ পর নূরের মাথা ব্যথা একটু কমে আসল। আদিত্য নূরের পাশে বেডের ওপর বসে নূরের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, এখন কেমন লাগছে? নূর এবার চোখ মেলে আদিত্যের দিকে তাকাল। এই কিছু সময়ের ব্যবধানেই আদিত্যকে কেমন বিধ্বস্ত লাগছে। চোখ দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে। আচ্ছা, উনি কি আমার জন্য এত ব্যাকুল হচ্ছেন? কিন্তু কেন? আমি কি হই তার? আমার জন্য এত চিন্তিত হচ্ছেন কেন? নূরকে এভাবে চুপ থাকতে দেখে আদিত্য আবারও বলে উঠল, কি হলো, কথা বলো। এখনো খারাপ লাগছে? তাহলে হসপিটালে নিয়ে যাই, চলো। নূর ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, না না, তার দরকার নেই, এখন ঠিক লাগছে আমার। নূরর কথায় আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূরকে ওভাবে দেখে আদিত্য খুব ভয় পেয়ে গিয়েছিল, যে জন্য সে নূরকে কিছু বলে না। সেখানে সামান্য কারণে নূরের কিছু হয়ে গেলে সহ্য করতে পারবে না ও। নূরের সুস্থতার চেয়ে কিছুই জরুরি না ওর কাছে। রাত 10টা। আয়াতের দেরি দেখে বিহান আবারও আয়াতকে ডাকতে এলো। আয়াতের অফিস রুমের কাছে আসতেই থমকে গেল বিহান।
খোলা জানালার ভেতর দিয়ে বিহান স্পষ্ট দেখতে পাচ্ছে আয়াতের সামনে তখনকার ওই রাফিন লোকটা এক হাঁটু গেড়ে বসে আছে। হাতে তার একগুচ্ছ ফুলের তোড়া, যেটা সে আয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলছে, আয়াত, আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ বি মাইন? হঠাৎ বিহানের মাথায় আগুন ধরে গেল। রাগে হাত মুষ্টি করে ফেলল ও। ছেলেটাকে এখন ওর খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে। রাগে চোয়াল শক্ত করে বিহান ওদের কাছে যেতে নিল। 2 কদম যেতেই বিহান আবার থেমে গেল। বিহানের ভেতরের আওয়াজটা হঠাৎ বলে উঠল, কি করছিস বিহান? কোথায় যাচ্ছিস? ওখানে তোর কোনো কাজ নেই। যা হচ্ছে ঠিকই তো হচ্ছে। আয়াতের জন্য ওই ছেলেই যজ্ঞ। একবার ওই ছেলেটাকে দেখ, আর তোকে দেখ। ওর ধারে কাছেও যেতে পারবি না তুই। আয়াত যদি ভালো থাকার নতুন পথ বেছে নিয়ে থাকে, তাহলে তুই কেন বাধা দিতে যাবি? হোক না ও ওর জীবনে সুখী। বেচারি অনেক কষ্ট পেয়েছে আমার কারণে। এখন শুধু ওর সুখী হওয়ার দিন। থাক ও ভালো। আমার কি, আমি তো আগেও লাওয়ারিস ছিলাম, এখনও তাই আছি, সামনেও তাই থাকব। আমার জীবনে আর কোনো পরিবর্তন আসবে না। এসব ভেবে বিহান আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে ওখান থেকে চলে আসে। বুকটা কেমন জ্বলছে ওর। ইচ্ছে করছে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে, কেন আমার ভাগ্যটা এমন? কি দোষ করেছি আমি? এত যন্ত্রণাদায়ক কেন আমার জীবনটা? জন্ম নিতেই মৃত্যু কেন হলো না আমার? এমন অভিশপ্ত জীবনের থেকে মরে যাওয়া ভালো। বিহান গাড়ির কাছে এসে গাড়িতে কয়েকটা লাথি মারল। তারপর দুহাতে নিজের চুল টেনে ধরে নিচে হাঁটু গেড়ে বসে আহত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি সত্যিই দেরি করে ফেললাম রে আদি। এই জীবনে বোধহয় আমার আর ভালো থাকা হলো না। আরও 10 মিনিট পর আয়াত গাড়ির কাছে এলো। বিহান ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে বিহান। আয়াত গাড়িতে বসে বলে উঠল, সরি দেরি হয়ে গেছে তাই না? বিহান সোজা সামনের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, দেরি তো হইয়াই গেছে অহন, আর কিছু করণের নাইকা। আসলে অনেক কাজ ছিল তাই। আয়াতের কথা শেষ হওয়ার আগেই বিহান বলে উঠল, বাদ দেন ওই ছব, আমি হুইন্না কি করুম? কথাটা বলে বিহান গাড়ি স্টার্ট দিল। একবারের জন্যও আয়াতের দিকে তাকাল না। রোবটের মতো সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগল। আয়াতের কাছে বিহানের বিহেভিয়ার একটু অন্যরকম লাগলেও তেমন একটা ঘাটল না আয়াত। সেও চুপচাপ বাইরে তাকিয়ে রইল। চলবে।